বিএনপি যে বাজেটটা দিয়েছে, এই বাজেটটাকেও আমি দেখতেছি একটা লুটপাটের বাজেট। ধার করে পোলাও খাওয়ার মধ্যে কোনো কৃতিত্বতা নেই। আপনি পুরাতন পথে চললে আপনি তো বেশি দিন গদিতে থাকতে পারবেন না রে ভাই। মাথা ব্যথা হচ্ছে, আপনি মাথা কেটে ফেলে দিবেন। রাজশাহী মেডিকেল কলেজে 91 জন বাচ্চা মারা গেল, রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে দিচ্ছেন। কালকে একটা লোক এসে বললো 160 কোটি লোক আমরা সব এক হয়ে যাবো। আরে যে দেশের 22% লোকের টয়লেটের ব্যবস্থা নাই, সে দেশের সাথে বাংলাদেশ যাবে? আরে তোমার দরকার হয় বাবা, তুমি বাংলাকে না পারো চালাতে, আমাদের সাথে দিয়ে দাও। তারেক জিয়াকে ধরে নেন, কালকে আমরা আন্দোলন করে ফেলে দিলাম হোটেল বিদ্যালয়টা। জামায়াতের আমির চট্টগ্রামের জনসভায় বললেন যে মানে বাজেটের সমালোচনা এটি গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ করার কি আছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বেশ ট্রল ঘুরে বেড়াচ্ছে, মানে কি রাগ করলা, এরকম একটা বিষয় কথায় কথায় বলা হচ্ছে আর কি। তো মনে হচ্ছে মানে এই জামায়াতের আমির এটি বলার পর থেকে ওই যে রাগ করলা বিষয়টা চলে আসছে। মানে এটি যেমন স্বাভাবিক, গণতন্ত্রের সৌন্দর্য, বিরোধী দল সমালোচনা করবে, বিরোধী দলের সমালোচনা নিয়ে সরকারি দলও সমালোচনা করবে, সেটিও তো একটা স্বাভাবিক ব্যাপার। সেখানে একদম বিক্ষোভ বা সেটার বিরুদ্ধে কথা বলা, সেটাও তাহলে কেমন হয় আর কি। মানে সরকার যদি রাগ করতে, বিরোধী দল যদি রাগ করতে পারে, সরকারও করতে পারে, বা পাল্টাপাল্টি, তো তাই নয় কি? আরে সমালোচনা হতে হবে গঠনমূলক। ধরে নেন আমি শাহরিয়ার কবির কি বললাম তাতে কিছু যায় আসে, তা আবু আলম ভাই যখন কিছু বলবে সেটা যায় আসে, কারণ উনি রাষ্ট্রের সচিব মর্যাদায় বিভিন্ন একটা লং সময় ছিলেন। আর মাননীয় প্রধানমন্ত্রী যখন বলবেন সেটা কিন্তু মানে ওয়েট না, তার কথাটাই বাংলাদেশের মানুষ কি করবে, বিশ্বাস করবে, এবং তার উপর ভিত্তি করে দেশ চলবে। ধরে নেন এই বাজেটের কথা বলি, বাজেট দিলেন 9,38,00,000 কোটি টাকা, ইফ আই এম নট রং। বাংলাদেশে এ পর্যন্ত রাজস্ব আহরণ হয়েছে 3,03,00,000 কোটি টাকা। তাহলে বললাম আমরা জুলাই রেভলিউশনের পরে কি বললাম, যে আমাদের একটা পরিবর্তন হতে হবে, যেটা আবু আলম খান ভাই অলরেডি বললেন। একটা গাতানুগতিক বাজেট, একটা চিত্ত আকর্ষণমূলক বাজেট, একটা ঘাটতি বাজেট। শোনেন, ধার করে পোলাও খাওয়ার মধ্যে কোনো কৃতিত্বতা নাই, বরং ধার না করে একবেলা খাবো সেটার মধ্যে শান্তি আছে। সো বিএনপি যে বাজেটটা দিয়েছে, এই বাজেটের উৎসটা দেখে, তাদের যে রাজস্ব আদায়ের যে চিন্তা, যে লক্ষ্যমাত্রা স্থির করছে, এই লক্ষ্যমাত্রা হচ্ছে দেখা যাচ্ছে জমিদাররা যেভাবে পিটে ইয়ার কাছ থেকে নিত, বা নীলকরেররা যেভাবে ব্রিটিশরা নীলকরের চাষ করার জন্য চাষিদের কাছ থেকে আদায় করতো, ওরকম আদায় না করলে এই বাজেট তো দূরের কথা, ঘাটতি তো দূরের কথা, অর্ধেক টাকাও তার অর্ধেক টাকাও জোগাড় করার কোনো ক্যাপাসিটি নাই। সেকেন্ডলি, আইএমএফ যেখানে বলতেছে যে আমরা কোনো বাজেটকে সমর্থন করব না যে বাজেটে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে, এই বাজেটে দেখেন একটা বিশাল অঙ্কের টাকা ভর্তুকির জন্য রাখা হয়েছে। আপনি স্বাভাবিকভাবে আপনার নাই, আপনি দেখেন তো এন্ট্রিম গভর্নমেন্ট কিরকম বাজেট দিল, কোনোভাবে যেন চলে, এবং ব্যয় সংকোচন নীতি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন বড় বড় কোনো প্রজেক্ট নেওয়া হবে না, উনি 20,000 কোটি টাকা দিয়ে দিলেন কি বন্ধ শিল্প কারখানা চালু করার জন্য। ভাইরে, আপনার মাধ্যমে ছাড়া বাংলাদেশের মানুষকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা বোধহয় দেখছেন যে এই যে বালু নদীর ধারে বাংলাদেশের 3য় বৃহত্তম জুট মিল আর পৃথিবীর 7ম জুট মিল, এই জুট মিল ফ্যাসিস্ট হাসিনা একটা গ্রুপকে দিয়েছিলেন যে এটা চালু করবে বলে। তারা করছে কি জানেন, ওই জুট মিলে ক্রেনটা পর্যন্ত বিক্রি করে দিছে। ওই জুট মিলে তো কিছু নাই, লোহা লক্কর ক্রেন, সে ক্রেনও বিক্রি করে দিছে। আর অন্যদিকে দেখেন আকিজ গ্রুপকে জুট মিল তারা নিচ্ছে, কিনছে তারা, এগুলো তো জুট মিল দিছে নামমাত্র মূল্যে, কিনছে, সেই জুট মিল গুলো প্রফিটেবল হচ্ছে। সো আপনি 20,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে এর আগেও করা হয়েছে, 2006 সালেও করছে, ওটার নাম ছিল বাংলাদেশ ব্যাংকের আইএমএফ ফান্ড। সে ফান্ডের মাধ্যমে আপনি কি করছেন, মৎস্য খাতকে উজ্জীবিত করার নামে লুটপাট করে খাইছেন, একটা টাকা আজ পর্যন্ত ফেরত আসছেনি, 12,000 কোটি টাকা। সো এই বাজেটটাকেও আমি দেখতেছি একটা লুটপাটের বাজেট। এখন উনি এই এই যে আমি এটাও কি একটা, আপনি যে গতানুগতিক বাজেটের কথা বলছেন, এটাও কি একটা গতানুগতিক সমালোচনা? মানে আমরা এর আগের যে বাজেটগুলো হতো, মানে সেটি আগের সরকার বলি বা তারও আগের সরকার বলি, এই বিরোধী দলের পক্ষ থেকে লুটপাটের বাজেট শব্দটা খুব কমন শুনতাম।
এবারের কারণে আপনি তো গতানুগতিকতে বের হয়ে আসেননি, তার মানে আপনি লুটপাট করার জন্য বাজেট করছেন। আর প্রশ্ন হচ্ছে, উনি এটাকে যে বললেন কি, যে মদের দাম বাড়াইছি, সিগারেটের দাম বাড়াইছি বলে বিরোধী দল সমালোচনা করছে। বিরোধী দল তো ওইটা সমালোচনা, কারণ মানে উনি ওই বোঝেনি। স্ক্রিপ্ট রাইটারের যে কথাটা বললেন না, আমার পাশে যেগুলো আছে তাদের যদি মাথার মধ্যে আল্লাহ যদি ওই জ্ঞানটুকু না দেয়, যে বিরোধী দল কি বলতেছে, যে মানুষের উপর করের বোঝা চাপায় না, তুমি রাজস্ব আহরণ করবা। আচ্ছা, রাজস্ব আহরণ করবা কি এই 3,000 কোটি টাকা থেকে বাকি 5,000 কোটি টাকা, বা হলে তো তাও একটা স্বাভাবিক ছিল, 5 লক্ষ কোটি টাকা তুমি কোথায় থেকে আদায় করবা? কোন খাত থেকে? তুমি সে খাত বলতেই পারতেছো না, তুমি না, সে কিন্তু খাত বিরোধী দল, বলতেই পারছো না। বিরোধী পক্ষ থেকে যে ছায়া বাজেট দেয়া হয়েছে সেটিও তো 8,39,000 কোটি টাকা, মানে অনেক যে কম দেয়া হয়েছে, বা সেটি যে ঋণ ছাড়া এই বাজেটও বাস্তবায়ন করা যাবে তেমনটাও তো না। না, এখানে এখানে আবার কথা আছে, বিরোধী বাজেটের মূল দেখেন যে 40% টাকায় কি বিদেশি ঋণ পরিশোধের জন্য দেওয়া হয়েছে, ওখানে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়নি। ওখানে জাকাত থেকে কত টাকা আসবে সে আহরণের ব্যবস্থা, প্রতিটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল আইটেম টাকাটা কোথায় থেকে আসবে ওখানকার দেখেন। যে এই যে ভাই, যেটা আবু আলম ভাই বলেন, গ্যাপটা কত। আপনি বিরোধী দলের, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা, বিরোধী দল বা আপনি যে খালেদা, মানে দেশনেত্রী খালেদা জিয়া এর আগে ছায়া বাজেট দিছেন, ছায়া বাজেট কখনো আসেনি, পুরা বাজেট আসেনি। ওই যে এনসিপি যেমন করে দিছেন স্ন্যাপশট, এইভাবে বিএনপি দিচ্ছেন, পুরো একটা বাজেট কখনো দেয়নি। এবং এই বাজেটটা দেখা যাবে যে সরকার আমলে নিবে না, তার মেজরিটি আছে, সে পাশ করে ফেলবে। তো কথা হচ্ছে, করের বোঝা রেখে এই ডিবি বাস্তবায়ন করবেন কেমন করে? আপনার কথার কাজের মধ্যে তো মিল থাকতেছে না। আপনি যেটা বলেন বিরোধী দল, আরে রাগ অভিমান, রাগ অভিমান না, জামাতে ইসলাম বারবার সতর্ক করে দিচ্ছে, আপনি পুরাতন পথে চললে আপনি তো বেশি দিন গদিতে থাকতে পারবেন না রে ভাই, ধৈর্যের তো একটা সীমা আছে। 3 মাসে অধৈর্য করে দিলেন আপনি। 8 দিন, দেখেন 8 দিন হসপিটাল আপনি বন্ধ করে দিলেন, কি কারণে? গরিব মানুষ অনেক চিকিৎসা পায়, কার ইশারায় করে দিলেন? ইন্ডিয়ার ইশারায়, যাতে এরকম ভালো ভালো হসপিটালগুলো বন্ধ হয়, সমস্ত এই রোগী যাতে তথ্যটাই বা কোথা থেকে আবার আসলো, মানে এই তথ্যটাই কোথা থেকে আসলো? ইন্ডিয়ার ইশারায় বন্ধ হলো আর গরিব ইন্ডিয়ার। মানুষ আপনি চিকিৎসা আবার পায় আমাকে বলে একটা বন্ধ জিনিস করা হলো? বলেন তো, মাথা ব্যথা হচ্ছে আপনি মাথা কেটে ফেলে দিবেন? রাজশাহী মেডিকেল কলেজে 91 জন বাচ্চা মারা গেল, রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে দিচ্ছেন? রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে, আচ্ছা মাইলস্টোন কলেজে কি হয়ে গেল? এয়ারপোর্টের পাশে মাইলস্টোন কলেজ আছে, সেখানে একটা প্লেন ক্রাশ হলো, মাইলস্টোন কলেজ আর ওখানে বাড়িঘর সব বন্ধ করে দিচ্ছেন না? তার মানে কি, আমি একটা উদাহরণ দিলাম যে পলিটিক্যাল গোলগুলো আপনার যা অ্যাচিভমেন্টের করতে চাচ্ছেন সব হাস্যস্কর, এবং এগুলো কার ইশারায় করতেছেন? পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় করতেছেন। ওই জন্য বাজেটটা দিচ্ছেন গতানুগতিক, যাতে ফেল করে, এ সরকারও নাস্তা নাবুদ হয়ে যাবে, আবার মানুষ বিক্ষোভ করবে, সরকার পড়ে যাবে। আর কত? সেটাই বিরোধী দলীয় নেতা বলছে, আপনি একটু দয়া করে তো শোনেন। মানে আমি একটু ভালো করে বুঝতে চাই আসলে, 8 দিন হসপিটাল পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় কেন বন্ধ হবে? 8 দিন হসপিটালের সাথে ইন্ডিয়ার শত্রুতা কি? ও শত্রুতা আমি কি, আচ্ছা আপনি বোধহয় জানেন না, মেডিকেল ভিসা ছাড়া কিন্তু অন্য ভিসা ইন্ডিয়া দিচ্ছে না। এবং এই এন্ট্রিমেট পিরিয়ডে বোধহয় মানুষের মেডিকেল ভিসায় যাওয়াটা সবচেয়ে কমে গেছে। এখন কেন? এখন মানুষ তো অল্টারনেটিভ খোঁজে। আপনি যেমন বোধহয় সাক্ষাৎকার দেখছেন, বাংলাদেশে সবচেয়ে কমে এবং বিনা পয়সায় যদি প্রসূতি মায়েদের কারো সিজার করা হয়, তাদের চিকিৎসা দেয়, সেটা 8 দিন হসপিটাল। 8 দিন হসপিটালের যে ফিজের যে ফিগার, সেটা সর্বনিম্ন। এবং 8 দিন হসপিটাল একটা ইন্টারন্যাশনাল মানের একটা হসপিটাল, একটা প্রাইভেট হসপিটাল। কিন্তু আপনি আবার দেখেন যে সরকারি হসপিটালের কথা বলা হচ্ছে না। মানুষ কিন্তু আমাদের দেশে বড় বড় যাই বলে বিরোধী দলীয় নেতা, সরকারি হাসপাতালে কি তার অপারেশন হয়েছে? না, প্রাইভেট হসপিটাল, ইউনাইটেড হসপিটাল হয়েছে। আপনি তো এই কথা বলতে পারেন না যে ইউনাইটেড হসপিটাল দেশের সবচেয়ে ভালো হসপিটাল, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, সেটা তো সাধারণ মানুষ যেতে পারবে না। তাহলে সাধারণ মানুষের যাওয়ার জন্য যে জায়গা রাখা হয়েছে সেটা কি 8 দিন হসপিটাল? এবার আপনাকে একটা গল্প শুনাই। আমার এক বন্ধু ছিল, তার নাম রিঠু। ওকে আমাকে বলতো যে শোন, ঢাকা কি জন্য যাব, নওগাঁ থেকে কলকাতা যেতে আমার লাগে 113 টাকা। আর তখন ঢাকাতে, নওগাঁ থেকে ঢাকা নন এসি বাসের ভাড়া ছিল 350 টাকা। আবার বলে দিচ্ছি, নওগাঁ থেকে কলকাতা পর্যন্ত পৌঁছাতে খাওয়া দাওয়া সহ লাগে 113 টাকা। আর নওগাঁ থেকে ঢাকা লাগতো তখন 375 টাকা। আমি তো অবাক হয়ে গেলাম, কিভাবে রে? বললো কিছু না, সান্তাহার স্টেশন থেকে থার্ড ক্লাস একটা টিকিট কাটবি, দর্শনা পর্যন্ত চলে যাবি, দর্শনা থেকে ওপারে পার হবি, 17 টাকায় কলকাতা। তাহলে এই যে দুপুরবেলা সুন্দর মতো বুফে কারে খাবি, খেয়ে ওখান থেকে আর নড়বি না, তুই ওই বুফে কারে বসে থেকেই দর্শনা পর্যন্ত তুই চলে যাবি।
এই করে 113 টাকা। এই যে কথাটা বললাম টাকার সাথে সম্পর্কিত, কারণ কলকাতা গেলে আমার কি হয়, আমার খরচটা কম হয়, এই চিন্তা করে 8 দিন হসপিটাল করা হয়েছে। আর ভারত এটা বন্ধ করে দিল কেন? 8 দিন যারা অ্যাফোর্ড করতে পারবে না তারা তো ভাই ইউনাইটেডে যেতে পারবে না, তাদের ডেস্টিনেশন কোথায় হবে? তাদের ডেস্টিনেশন হতে হবে কলকাতা। এই কথা এটা যদি সহজ ভারত ভাবতো সরল। তাহলে ভারত এত ভিসা কেন বন্ধ করতো? মানে ভারতই তো মানে এটা তো ভারত ইন্টেনশনালি না, ভারত না ভিসা না সংকুচিত করেছিল। না, ভারতের জন্য মেডিকেল ব্যবসা ছাড়া অন্য দাঁত দিব না, মেডিকেল ভিসায় খালি চালু রাখছে, অন্য ভিসা সেটাও সীমিত রাখেনি। করেছিল। না, সেটাও তো মানে সেটার উপরও নানান রকম নজরদারি মানে সীমিত কম করেন না, দেয়া সীমিত হচ্ছিল। করতে না, নজরদারি না, আমি বললাম যে ইনস্টিটিউশন আপনি নষ্ট করে দেয়। এই যে আজকে বাজেটের কথা বললাম, আমি একটা উদাহরণ দিলাম, যা ভারত হচ্ছে আপনার শত্রু, সে সর্বক্ষেত্রে আপনাকে চাবে মানুষের মাধ্যমে তারেক জিয়া কি মেলায়ন করতে। এই যে তারেক জিয়াউর রহমান মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কথা বলতেছেন, এটা কি মেলায়ন করে? এটা কার অংশকার? একটা আপনি একটা জিনিস বলেন, ওনার আজকে কি বলা উচিত ছিল? গতকালকে একটা হাই কমিশনার এসে বলতে পারে 2 দেশ এক করে দিব, এ বিষয়ে ওনার মুখে বন্ধ কেন, তলা কেন? উনি আজকে এই বিষয়ে বললেন না কেন? বিরোধী দলের কথা বলতে পারলেন, কিন্তু উনি এই কথা, বিরোধী দলীয় নেতা প্রথমে কালকে রাতে স্টেটমেন্ট বলছে, ওনার কাছে জবাব চাওয়া উচিত, এবং ওনাকে এই দেশে কিভাবে উনি থাকে। কালকে একটা লোক এসে বললো 160 কোটি লোক আমরা সব এক হয়ে যাবো। আরে যে দেশের 22% লোকের টয়লেটের ব্যবস্থা নাই, সে দেশের সাথে বাংলাদেশ যাবে? আরে তোমার দরকার হয় বাবা, তুমি বাংলাকে না পারো চালাতে, আমাদের সাথে দিয়ে দাও। যেমন তো করিমগঞ্জকে জোর করে আমাদের কাছ থেকে নিয়ে নিছো, সব ফেরত দাও, আসাম আর করিমগঞ্জ পশ্চিমবঙ্গ ফেরত দাও, আমরা ভালো মতো চালাতে পারবো। আমাদেরকে নিতে যায় না। উনি এই বিষয়ে কোনো কথা বললেন না, উনি বাজেটটা সম্পর্কে কনস্ট্রাকটিভ আমি কোনো একটু কথাই আবু বলতে আলম পারলেন শহীদ খানের কাছে যেতে চাচ্ছিলাম, তবে এই প্রসঙ্গটা একটু আপনার কাছ থেকে শুনেই তারপরে যাই যে এই যে কোনো কথা বললো না এই বিষয়ে, মানে এরকম কথা তো আসলে সুন্দর শোনা যায় বলে অনেক সময় অনেক কথা বলা হয়, খুব মানে লিটারেলি মিন করা হয় কিনা, মানে আমি ভারতীয় হাই কমিশনের বক্তব্যের প্রসঙ্গটা জিজ্ঞাসা করছি, এরকম একটা বিষয় কিনা। আর এই বিষয়ে মানে দুঃখিত, মানে মুখ বন্ধ বা কথা বলছেন না সরকার, আপনি যে অভিযোগটা করলেন ধরেন হাদি হত্যাকাণ্ড নিয়ে, তখন যেই ভারতীয় আধিপত্যবাদ, সেভেন সিস্টার আলাদা করে দেওয়া ইত্যাদি নানান রকম কথা শোনা গেল, এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশে হয়েছে, কারা করিয়েছেন মানে তিনি করিয়েছেন, কাদের দিয়ে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সেখানেও সরকার মুখ বন্ধ রাখলো। এবং বিরোধী দল বা যদি বলি জামাত শিবির, তারাও তো কোনো আনুষ্ঠানিক বিবৃতি, প্রতিবাদ, শক্ত আন্দোলন, রাস্তায় কিছু করলো না, যেখানে হাদি হত্যাকাণ্ডের পরে একদম প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ঘোষণা দিয়ে জামাত শিবিরের পক্ষ থেকে, মানে শিবিরের পক্ষ থেকে, জামাতের বলবো না, শিবিরের পক্ষ থেকে একটা শিবির নেতাদের পক্ষ থেকে, আনুষ্ঠানিক শিবিরেরও না সেটি, ঘোষণা দিয়ে মানে হামলা টামলা করা হলো যে এটি ভারতীয় আধিপত্যবাদ। এখন যখন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন আর তারাও কেন মুখে বন্ধ, মুখে কুলোপাটা? জানি না। আমি একটু বলতে পারি, আমার মুখটা খোলা। আমি গতকালকে, শোনেন, গতকালকে আমি জনসভা করছি, 2 ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড়ায় থেকে 500-র মতো লোক, বৃষ্টিতে ভিজছে, একজনও যায়নি। কোথায় করছে জানেন? বাহাদুর শাহ পার্কে। এই বাহাদুর শাহ পার্কে জনসভা করে তারপর ওখান থেকে স্যার সলিমুল্লাহর কবরে যে জিয়ারত করে আসছে। কিসের দাবিতে জানেন? একটাই দাবি, যে এই যে ভারত যে কথাগুলো বলতেছে, ব্রিটিশের মতো আমি ভারত ছাড় আন্দোলনের ডাক দিছি। আমি বলছি 3টা জিনিস: বাংলাদেশে যতগুলো ভারতীয় লোক আছে তাদেরকে কি করতে হবে, এদেশ থেকে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 2 নম্বর কথা বলছি, বাংলাদেশ, কিন্তু আপনি বলছেন, আপনি বললেন, কিন্তু আমার কথা কথাটা হচ্ছে শেষ আপনি করে যেই দিই। দলটা সমর্থন করেন, যেই দলটা হ্যাঁ, বিরোধী দল, যারা বললে আসলে ম্যাটার করে, আপনি একটু আগে বলছিলেন না আপনি বললে কিছু হবে না, প্রধানমন্ত্রী বললে হবে, বা হয়তো বিরোধী দল বললে হবে, তো বিরোধী দল কেন মুখে কুলোপাটা, সংসদে আল্লাহ কেন কার বললো না, কথা রাস্তায় কেন কবুল। নামলো না? বোন, আপনি কিন্তু শুরু করছেন হাদিকে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। হাদি কিন্তু কোনো দলের নাই। সো আল্লাহ যে আমার কথা কবুল করবে না আর আমার পিছনে লোককে দাঁড় করায় দিবে না, কে বলছে? এবং কালকে কিন্তু প্রথম বাংলাদেশের ইতিহাসে ভারত বিরোধী জোট গঠন হয়েছে, এবং তার নাম দেওয়া হয়েছে কি জানেন? জুলাই ফ্রন্ট। জুলাই ঐক্য ফ্রন্ট গঠন হয়েছে 11টা দল নিয়ে, এবং ইনশাল্লাহ রাস্তায় দেখবেন। প্রথম কথা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিবাদ করছে। এখন 2টা জিনিস এখানে, একটু একটা জিনিস বোঝা উচিত। তারেক জিয়াকে ধরেন নেন, কালকে আমরা আন্দোলন করে ফেলে দিলাম হোটেল বিদ্যালয়। আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলতেছি এই ইসলামী ব্যাংক দখল করো না, এভাবে অন্যায় করো না, আগের মতো স্বৈরাচারের পথে যেও না, কারণ আমরা দেখতে চাই একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। তুমি কারচুপির মাধ্যমে আসছো, তারপর তোমাকে সুযোগ দিতে চাই। কিন্তু উনি যদি এটা দখল, যদি উনি অর্জন করতে ব্যর্থ হয়, তার আশেপাশের লোকজনগুলো যদি তাকে ওই আবার সেই দিল্লির সার্কেলের মধ্যে যদি সে ঢুকে যায়, পরিণতি ভয়াবহ। সেটাই তাকে মনে করিয়ে দেওয়া, এর বেশি কিছু নেই। এবং আমি যা দেখতে পাচ্ছি, পরিণতি ভয়াবহ হতে বাধ্য।
জি, আমি একটু জনাব আবু আলম শহীদ খান আপনার কাছ থেকে, আপনার অনেকগুলো বক্তব্য ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কাছ থেকে শুনলাম, মানে কোথায় কথা বলা লাগবে বা বলবেন আর কোথায় মুখে কুলুপ আঁটবেন এই বিষয়ে কি এখানে কি কোনো স্বার্থের বিষয়াদি আছে বলে মনে হয়? মানে আপনার একটু বিশ্লেষণী শুনি। না, উনি তো ওনার বিশ্লেষণ করবেন। যেমন ধরেন যে 8 দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। মানে 8 দিন হাসপাতাল যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, লাইসেন্স বাতিল করা হয়েছে, সেটা আরো তদন্ত করে তাদেরকে আরো ফাইন টাইন আরোপ করতে পারতো এবং দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে পারতো, এবং এই যে মনিটরিং এর দায়িত্বে যারা ছিল তাদেরকেও খুঁজে বের করা সম্ভব হতো। বাট এই কারণে 8 দিন হাসপাতালের মতো একটা হাসপাতাল, যে হাসপাতালটা জনসেবা করছে, তাদের ঘাটতি আছে, তাদের সীমাবদ্ধতা আছে এবং তাদের আইনের লঙ্ঘনও থাকতে পারে, সেই সব আপনি করেন, সেটা মনিটরিং করা তো সরকারের দায়িত্ব। বাট আপনি এইভাবে লাইসেন্স বাতিল করাটা এটা ঠিক হয়নি এবং এতে জনসেবাটা বঞ্চিত হবে, জনগণ সেবা থেকে বঞ্চিত হবে। কিন্তু শাহরিয়ার ভাই যেভাবে বললেন যে ভারতের নির্দেশে 8 দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে, এটা হজম করাও শক্ত। মানে এটা এটা এরকম হবে না, এটা হওয়ার কথা না। কারণ হচ্ছে যে ওই একটা হাসপাতাল বন্ধ করলে কি ভারতের খুব সুবিধা হয়ে যাবে? ভারতে যারা চিকিৎসার জন্য যান, শাহরিয়ার ভাই এটা নিশ্চয়ই জানেন যে ভারতে কি ধরনের চিকিৎসার জন্য লোকজন যান। ভারতে এই সন্তান জন্ম দেওয়ার জন্য বাংলাদেশের কোনো রোগী যান বলে আমার মনে হয় না। এখন অনেক ধনী মানুষ থাকতে পারে, তারা ভারত কেন, তারা ইংল্যান্ডে চলে যেতে পারেন, আমেরিকাও চলে যেতে পারেন। কেউ কেউ আমেরিকায় যান, সেখানে নাগরিকত্ব পাওয়ার একটা সুবিধা ছিল আগে, সে কারণে সন্তান সম্ভব মায়েরা চলে যেতেন এবং নাগরিকত্ব পেয়ে যেতেন তাদের বাচ্চারা। তো এইখানে যে এই যে 8 দিন হাসপাতাল ভারত বন্ধ করে দিচ্ছে, অথবা ভারতের নির্দেশে এটা হচ্ছে, ভারতের নির্দেশে প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে রেখেছেন, এই কথাগুলো মনে হয় খুবই একদম খুব সাদা মাঠা মতো সাদা, এবং এই সব কথার আসলে কোনো মানে যৌক্তিক কথাবার্তা বলে জনগণ গ্রহণ করবে না। ভারত বিরোধিতা একটা আমাদের জনগণের মনে আছে, সেটা তো আলাদা জিনিস, সে কারণে আপনি ভারত বিরোধিতার কার্ড আমরা খেলতে পারি, কিন্তু এই খেলাটারও একটা নিয়ম করে খেললে ভালো হয়। সব কার্ড সব সময় খেলা যাবে না। তো এই সময়ে যদি আপনি শুধু ছোট্ট জিনিসের মধ্যেও মানে প্রধানমন্ত্রীর যে কোনো কাজের মধ্যে ভারতের নির্দেশ বা ভারতের ইয়ার পরামর্শ খুঁজে বের করতে চেষ্টা করেন, আপনি করতে পারেন, বাট এগুলো সত্য না। এখন ভারতের যে অ্যাম্বাসেডর আসছেন নতুন হাই কমিশনের, তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পজিটিভ নেগেটিভ দুভাবে আপনি মূল্যায়ন করতে পারেন। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি নিশ্চয়ই এটা বলেননি যে বাংলাদেশ ভারতের সাথে বিলীন হয়ে যাক, এই কথাটা আমার তার বক্তব্য পরে কিন্তু আমি এটা মনে করিনি। এখানে তাকে ভিসা সংক্রান্ত বিষয় যখন প্রশ্ন করা হয়েছে, তখন তিনি এরকম একটা উত্তর দিয়েছেন যে আমরা 160 কোটি লোক, আপনারা 20 কোটি লোক, আমরা একটা বিশাল শক্তি, আমাদের মধ্যে আরো অনেক ধরনের সম্পর্ক গড়ে উঠতে পারে, জনগণের সাথে জনগণের সম্পর্কের বিষয়গুলো থাকতে পারে এবং ভিসাটা ইজি করার একটা বিষয় আছে। তো সুতরাং ওই কথাটাকে ভারত বাংলাদেশকে নিয়ে নিতে চায়, এরকম আমি মনে করি না, এরকম আশঙ্কা আমার নাই, এরকম চিন্তা করারও কোনো কারণ নেই। বাংলাদেশ এমন একটা দেশ যে ভারত এটাকে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না, মানে এখন পর্যন্ত আমি যা মনে করি। ভবিষ্যতে কি হবে, 10 বছর পরে, 5 বছর পরে কি হবে, সেটা তো আমি জানি না, বাট বাংলাদেশকে কেন ভারত নেবে? বাংলাদেশে এখানে 18 কোটি বা 20 কোটি মানুষের মধ্যে 90% যদি মুসলমান হয়, তাহলে আপনি চিন্তা করেন 18 কোটি মুসলমান, এবং ভারতে তো মুসলমানের সংখ্যা আমরা জানি। তো এই যে আমাদেরকে যদি ভারত নিয়েও নেয়, তাহলে যে মুসলমানদের যে একটা শক্তি, সেই শক্তি বিশাল শক্তি হয়ে যাবে। সেই শক্তির মোকাবিলা করা তো ভারতের জন্য খুবই কষ্টকর। সুতরাং ভারত এবং এই যে ইকোনমি কেন ভারত গ্রহণ করবে? মানে ভারতের বাংলাদেশ দখল করে নেওয়ার বা বাংলাদেশকে নিজের দখলে নিয়ে যাওয়ার, সিকিম ভুটান বানানোর কোনো পরিকল্পনা আছে এরকম আমার মনে হয় না। এবং সেই পরিকল্পনা যদি থেকেও থাকে কারো কারো মনে, কিছু কিছু লোক তো দুই দিকেই আছেন, যারা নানান ধরনের আষাঢ়ে গল্প করেন, নানান ধরনের কল্পনার জগতে বাস করেন, তারা এরকম ভাবতে পারেন। বাট প্র্যাকটিক্যালি এই ধরনের কোনো পরিকল্পনা ভারত সরকার বা ভারতের জনগণের থাকার কথা নয় এবং আছে বলে আমি মনে করি না। জি, আবু আলম কিন্তু ভাই, এই যে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আপা একটু বলেন। আচ্ছা দেন, করেন করেন। আপনি কি চিত্তরঞ্জন সুতার ডক্টর কালিদাস বৈদ্যকে চেনেন? নাম শুনছেন? না, আমি আবু আলম, ব্যক্তিগতভাবে চিনি না চিত্তরঞ্জন সুতারের, কিন্তু নাম নাম শুনেছি। শুনছেন? উনি নাম বরিশালের শুনছেন? মানুষ ছিলেন, উনি হ্যাঁ, একসময় পাকিস্তানের এমপি ছিলেন, এটাও একটু জানি। এবং 70 উনি সালের এমপি ছিলেন, 73 সালে এমপি ছিলেন, তাই না? জি 73 সালে এমপি ছিলেন, তাই না? জি তো জি ওনার ওনার যে কলকাতায় যে বাড়িটা আছে, এবং উনি যশোর ঘেরাও করা এবং যশোরকে ইন্ডিয়ার সাথে নিয়ে নেওয়ার
একটা আন্দোলন করছিলেন, মহাজির আন্দোলনের সভা করছিলেন কলকাতাতে, এগুলো বোধহয় আপনার মনে আছে, জি, মনে যদি আছে। আমি ভুল না করি। যদি এবং তাই সাথে থেকে সাথে এটাও আপনার মনে আছে কিনা জেনে নেন যে মুসলিম বাংলা করারও একটা আন্দোলন হচ্ছিল ওই সময়। আচ্ছা, আমি আপনার অট্টগুণ বলতে যাই, এবং এই যে ষড়যন্ত্র করলেন আপনি মহাজির সঙ্গ দিয়ে বাংলাদেশকে খেয়ে ফেলে দেওয়ার জন্যই তো কবে করছিলেন, 76-77 সালে। সো ভারত আপনাকে গিলে খাওয়ার কথা কিন্তু 71 সাল থেকে আসতেছে, আবু আলম ভাই, আমি যদি ভুল না করি। এবং এই বইটা বোধহয় আপনি পড়ছেন মনে হয়, আবু রুশদের এই বইটা। যদি আবু রুশদের এই বইটা পড়ে থাকেন, আবু রুশদের এই পাতাগুলো যদি ঠিক থাকে, খালি আবু রুশ না, আপনি বোধহয় মাসুদুল হকের স্বাধীনতা যুদ্ধের সিআইএ এবং বইটাও বোধহয় পড়ছেন। জি জি। যে স্বাধীনতা যুদ্ধ কেন ঘটালো এবং বাংলাদেশকে তার সাথে অন্তঃকরণ করার, এটা বোধহয় আপনি জানেন। আপনি বোধহয় এটাও জানেন, করিমগঞ্জের মানুষ এরকম 56%। দাবি করা হয়, এরকম শেষ দাবি করে করা হয়। আরেকটা প্রশ্ন করি আপনাকে। করিমগঞ্জের 56% লোক জুলাই মাসে ভোট দিল, গণভোট দিল, তারা বাংলাদেশের সাথে থাকতে চায়। ইন্ডিয়ান ফোর্স কেন জোর করে করিমগঞ্জ দখল করলেন? যখন এটা কাকে জিজ্ঞেস 47 করতে সালে, হবে? আপনি তো আমাকে আমি জিজ্ঞেস আপনাকে করলে বক্তব্য হবে না, করতে আপনাকে চাই। এটা হ্যাঁ, ফিল্ড আপনি মার্শাল দিয়ে, আইয়ুব খান, আপনার তো জ্ঞানের জিওসি, ভান্ডার ভাই, আমি আপনাকে ভাই, শ্রদ্ধাশীল ফিল্ড হয়ে মার্শাল আইয়ুব বলতেছি। খান, জিওসি ইস্ট পাকিস্তান, উনাকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করতে হবে, না না মোহাম্মদ না, আলী ওখানে জিন্নাহকে না, জিজ্ঞেস করতে হবে, আপনি বলছেন যে লিয়াকত আলী ভারত খানকে জিজ্ঞেস করতে আমাদেরকে হবে। দখল করতে চায় না, আমি বলতেছি ভারত দখল করতে চায় না। ভারত, প্র্যাকটিক্যালি ভারত বাংলাদেশ দখল করে ভারতের কোনো লাভ নেই, এটাই আমি না, বলছি। যদি মানে এটা তাই একটা হয়ে অ্যানালাইসিস, থাকে, এটা না একটা না, অ্যানালাইসিস, ভারতের কোনো লাভ নাই। ভারত না না এটা ভাই, একটা, এই বোঝাকে আমি কেন তর্ক ভারত করতেছি নেবে? না, আমি বলতেছি এই প্রশ্নগুলো আমি খুঁজতেছি। করিমগঞ্জকে দখল করলেন, আচ্ছা এবার আপনি কি জানেন শেখ হাসিনা যে যে সমুদ্র বিজয় বলে তালপট্টি যেখানে ছিল, যে দ্বীপটা, এখন তো পানি উঠে গেছে, ওই দ্বীপটা আর আমাদের নাই। তো ভারতের যদি এত কিছুই দরকার না থাকে, আমার তালপট্টি নিলেন কেন, করিমগঞ্জ নিলেন কেন, আর রংপুরের ওখানে হঠাৎ করে প্রতিমা বানানোরই দরকার হলো কেন? আর ওই পারে শুভেন্দু বাবু খালি রাত দিন বলতেছে, এই যে যার কথা বললেন যে এই অ্যাম্বাসেডর আসছে, অ্যাম্বাসেডর তো একবারও দুঃখ প্রকাশ করলো না যে জোর করে পুশিং করা হচ্ছে ওনাকে, বলছে, উনি বলছে এক আতাস বাতাস, আমি ভারত আর বাংলাদেশ এসে বুঝতে পারতেছি না আমি ভারত থেকে আসছি কিনা। এটা কি ডিনোট করে কোনো পজিটিভ জিনিস? পুশ- দেখেন, বয়ানটা তো, বয়ানটা ও পুশিনের ব্যাপারে আবার আপনার সবার অবশ্যই, শত্রু, না বলুন না ভাই, না, ও আমার পুশিনের সবার শত্রু। ব্যাপারে অবশ্যই আপনার বক্তব্য থাকবে, মানে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের একটা বক্তব্য থাকবে, এবং আমরা আন্তর্জাতিক যে আইন কানুন আছে সেটার ভিত্তিতেই এই সমস্যার সমাধান হতে হবে। এই বিষয়ে সরকারকে অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে এবং সরকারকে একটা কঠোর ভূমিকা নিতে হবে। এবং সরকারের যে আপনি আর আমি তো সরকার চালাচ্ছি না, বাট আমাদের যে বিজিবি আছে, পুশিনের ব্যাপারে তাদের যে ভূমিকা এবং ওখানে বর্ডারে প্রশংসনীয়। স্থানীয় জনগণের ভূমিকা, এইসব তো আমরা জানি নাকি? জানি এটা না। প্রশংসনীয় না? সুতরাং এই বাধা তো আমরা দিচ্ছি। আমরা স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবে কেউ লঙ্ঘন করার চেষ্টা করলে আমরা অবশ্যই সেখানে বাধা দিব এবং সরকারকে সেখানে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারের যে বিজিবি কি সরকারের ইচ্ছা ছাড়াই নিজেরা কি জামাতের ইচ্ছায় এখন বাধা দিচ্ছে নাকি? এরকম মনে হয় নাকি আপনার? না না, আপনার কাছে এটা আবার জিজ্ঞাসা করি, স্বাধীনতা যুদ্ধের সাথে আপনার মুক্তিযোদ্ধা ছিলেন, ওপারে গেছেন, ট্রেনিং নিয়ে আসছেন, আপনিও তারপর তো ছাত্র ইউনিয়ন করতেন রে ভাই, আপনি কি আমি করতেন? বলে দিই, আপনি আমি কি একটু শেষ করতেন করি। বলেন সেটা। আর আমি বলতেছি, আমার বাবা মুক্তিযোদ্ধা, এই জন্য আপনাকে সম্মান করি অন্যরকম ভাবে। বললাম ভাই, আমি একটু বলতেছি, আপনারা ওপারে গেলেন, ট্রেনিং নিলেন, অস্ত্র নিয়ে আসলেন। 24-এ দেখেন তো, আমরা কারো ট্রেনিং ছিল, অস্ত্র ছিল? আজকে যে লোকগুলোর কথা বললেন ছিল বর্ডারে, নাকি? ছিল আগে নাকি? বলেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির, আসিফ না আসিফ ছিল না, মাহমুদ সেটাই সজীব ভুঁইয়া তো বলতেছি। বললেন যে ছিল না, শুনে সশস্ত্র যেটা বিপ্লবের প্রস্তুতি। বলতেছি, আজকে শোনেন, 7.62 নিয়ে আজকে এখনো বর্ডারে কথা যে হচ্ছে, লোকগুলা আজকেও গেছে, কথা লাঠি হচ্ছে। নিয়ে গেছে, বাংলাদেশ এই জাতি, কারণ আমরা হচ্ছে আমাদের রক্তের মধ্যে আমরা জানি যে তারা আমার মুসলমানিত্ব কেড়ে নিতে চায়। একটু আগে বললেন না যে আদ্দিন হসপিটালকে কেন খেয়ে ফেলে দিয়েছে? যে একই সুতা ইসলামী ব্যাংকে ইন্ডিয়া খেয়ে ফেলে দিছিল, ইসলামী ব্যাংকে জঙ্গি অর্থায়নের ব্যাংক বানাইছিল হাসিনা এই $1,00,00,000 পাচার করার জন্য। কোথায় এখন তো বের হয় না ওটা জঙ্গি আয়নের ব্যাংক। ঠিক আদ্দিনকে একই কারণে বন্ধ করে দিচ্ছে। এই যে বলতেছে ইউনাইটেড হসপিটালে কোভিডের সময় মানুষ মারা যায়নি, তো ইউনাইটেড হসপিটাল কি বন্ধ করে দেওয়া হয়েছে? যেখানে মুসলমান, যেখানেই জামাতের প্রতিষ্ঠান, সেখানে ওদের বলছে কে মহাসচিব, জামাতকে আদ্দিন কি রাজনৈতিক জামাতের? ভাবে কি করা হবে? না শাহরিয়ার না, ভাই, আপনি একটা ক্লিয়ার করেন, আদ্দিন কি আমি বলি জামাতের আগে শেষ প্রতিষ্ঠান? করি, ইসলামী আমি ব্যাংক আগে কি শেষ জামাতের করি। না প্রতিষ্ঠান? না না, আপনি না এটা না, করলে ক্লিয়ারলি যে বলেন। মুসলমানদের প্রতিষ্ঠান, যে মুসলমানরা সবই তো শরীয়ত আইনে মুসলমানদের বিশ্বাস করে প্রতিষ্ঠান ভাই, তাদের। আমিও তো শোনেন, মুসলমান, আমি আপনি বলি আপনিও আপনাকে, মুসলমান, আমাদের আপনি অ্যাঙ্কেলও টার্গেট এখনো করেন মুসলমান। তাকে, শোনেন, টার্গেট করেন তাকে যে যারা
বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদকে সমন্বিত রাখতে চায়, তাদেরকে আপনি টার্গেট করেন। সেদিন আপনি ইসলামী ব্যাংকের টার্গেট আপনার এই করছেন। যে আপনার ইসলামী এটা ব্যাংক আমার এবং ইন্টারপ্রিটেশন। আপনি আফরিনের কাউকে কাজ কিন্তু ইসলামী কি আদিন বলে হসপিটালটা আপনি দেখেন, শোনেন, আকিব সাহেবের ছেলেপেলেরা হাফেজ, আপনি দেখাতে পারবেন না। শোনেন, আকিব সাহেব বিড়ির ব্যবসা করলে কি হবে, ছেলেপেলে হাফেজ বানাইছে। এবং আরো একটা জিনিস দেখেন, কেন আক্রোশটা হচ্ছে, তার একজন ছেলে কিন্তু আমাদের কি ছিল, কমার্সের অ্যাডভাইজার ছিল, যে ইন্ডিয়ার কাছে নতজানু হয়নি, সেজন্য কিন্তু ইন্ডিয়া টার্গেট করছে আদিনকে। এবং কাকে দিয়ে আমেরিকার সাথে চুক্তিটা করছে? যেটা প্রধানমন্ত্রীকে, সেজন্য প্রধানমন্ত্রী বিষয়ে চুপ। আজকে একটা না না কথা না, বলেন, আমেরিকার সাথে চুক্তি করছে তো, আমাদের কমার্স অ্যাডভাইজার আমেরিকার সাথে ওই চুক্তি চুক্তির সাথে করছে, যুক্ত ভালো ছিলেন তো। চুক্তি করছে, আমেরিকার সাথে ভালো চুক্তি ঠিক আছে, এই আমি ভালো বলেছি চুক্তি তো, করার জন্য এটা পুরস্কার, এই ইন্ডিয়া চুক্তি তো সারা বাতিল পৃথিবীর করেনি। যার সাথে চুক্তি করে সব চুক্তি ভালো। কারণ ইন্ডিয়া চুষে খায়, ওরা চুষে খেতে পারবে না, ওরা গিলে খাবে। গিলে কোনোদিন খেতে পারবে না। গিলে খেতে আসলে আমরা ইরান হয়ে যাবো। না, ওইটা তো শাহরিয়ার ভাই তো আমের দেশের মানুষ, আপনি আম গিলে খেতে পারবেন না, 74 সালে আম চুষে খেতে হবে। 74 সৌজনে বলছি, পাকিস্তান এবং চায়নার সাথে এখন আমাদের সামরিক চুক্তি করতে হবে এই ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য, যেটা আবু আলম ভাই। মানে কিন্তু আমারও ওই জায়গাটা প্রশ্ন রয়েই গেল যে আপনি এত ভারতের বিরুদ্ধে, মানে আপনি সবসময় খুব ভারত বিরোধী কথাবার্তা, মানে আপনার বক্তব্যে খুব স্পষ্ট হয়, শক্ত হয়, ব্যারিস্টার শাহরিয়ার কবির। সেখানে মানে নির্বাচনের প্রসঙ্গেও আপনি বলেছেন যে ভারত এটা নির্বাচনটা এরকম করে দিয়েছে, ভারত ক্ষমতায় বসিয়েছে, ভারত আদ্দিন হসপিটালের পেছনেও ভারত, ইসলামী ব্যাংকের পেছনেও ভারত, মানে সবকিছুর পেছনে ভারত। কিন্তু যেটা নিয়ে আমার এই প্রশ্নটা আপনাকে করলাম, আপনি বলেন আপনি জানেন না, মানে বিরোধী দল কেন চুপ এই বিষয়টা নিয়ে, বা তারা বিরোধী দল তো প্রটেস্ট করছে। আমি বলছি, আমি নিজে প্রটেস্ট করতেছি, আমি রাস্তায় নামছি। কে বলছে? আপনি করেছেন। থেকে জামাত ইসলাম সবাই করছে। আর আপনি আনুষ্ঠানিক একটা বিবৃতি, সংসদে কোনো বক্তব্য, সংসদে কোনো বক্তব্য, আনুষ্ঠানিক কোনো বিবৃতি, আপনি এটাও হয়তো জানেন না। বিরোধী দল যেগুলো প্রশ্ন দেয়, ওগুলো প্রশ্ন 71-এর প্রশ্ন ভাই আবু আলম ভাই জানে। চাইলে কিন্তু আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে পারি, কিন্তু চাইলে একটা কোশ্চিন সব জমা দেওয়া আছে। এবং আপনি হয়তো জানেন কিনা, মীর কাসেম আলী সাহেবের ছেলে, ও আজ ওই ঘটনার পরের দিনই চিঠি পর্যন্ত লিখছে কমনওয়েলথে চিঠি পর্যন্ত লিখছে যে ভারতের এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পার্লামেন্টে দরখাস্ত পর্যন্ত দেওয়া হয়েছে, এই নিয়ে আমরা আলোচনা করতে চাই, তুলতেছে না। তাহলে আমি কি করব? ওখানে কার ইশারা? বাজেট অধিবেশন আবার বলতে না, বাজেট তখন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার সুযোগ থাকে, আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার সুযোগ থাকে, এরকম বড় বড় সমাবেশে সেটা দেওয়া হয়েছে। বোন, সব জায়গায় হয়তো আমরা অনেকে মানে ঠান্ডা লেগে গেলে কানে তালা থাকে, তো কিছু মানুষের কানে তালা থাকে, সেজন্য তারা শুনতে পায় না। আর আমার কানে তালা তো কেন, মানে একদম সব ভেঙে ফেলা হয়েছিল যখন, মানে যখন সেই হাদি হত্যাকাণ্ডের পর যখন হাদি মারা গেল। হাদিকে আপনি হাদিকে আপনি মেরে ফেলে দিলেন, সেটা তো আপনি মমতার কথাতে আপনি আপনার আমার সবার উচিত কি ভারতকে নিন্দা জানানো। ভারত কোনদিন আমার বন্ধু না, এটা তো মমতা ব্যানার্জিও ইয়ে করে দিলেন। আজকে আপনি এই সরকারকে মানে জামাত বিরোধী দল হিসেবে শক্ত নিন্দা জানিয়েছে। আপনি বলবেন যে জামাত বিরোধী দল হিসেবে শক্ত নিন্দা জানিয়েছে। হ্যাঁ, শক্ত নিন্দা না, এটা নিয়ে প্রস্তাব আলোচনা করার জন্য সংসদে আমরা চিঠি পর্যন্ত দেওয়া আছে। সেটা নিয়ে যখন আমাদেরকে সুযোগ দিবে তখন পুরো। আমি আবু আলম শহীদ খানের কাছেও শুনি, জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে কি মনে হলো শক্ত নিন্দা আপনি দেখেছেন? আমি আসলে বুঝি নাই, কারণ শক্ত বলতে আমরা যা বুঝি, যখন প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট একসাথে হামলা হয়ে গেল, মানে দূর সম্পর্কে ভারতীয় আপনি আবার আরেক দিকে নিয়ে যাচ্ছেন বোন। এই উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, এই গংতালে আপনি বিশ্বাস করেন যে এরা সব একই সুতায় বাঁধা, এরা সব ইন্ডিয়ার দাবেদার? এবং সেজন্য আপনি কি হাদিকে কি সামান্য, এটা হাদিক কি সামান্য? ঘুরিয়ে দেওয়া উচিত। আগুন দেওয়া হয়েছিল? আগুন না, এতে ঘুরিয়ে দেওয়া উচিত। সব রয় রাখরা। ও আচ্ছা আচ্ছা, এখনো আপনি তাই মনে করেন? দেওয়া হয়েছে, এটাও কেউ ঘুরিয়ে ফেলে দেওয়া উচিত। আমি এর আগেও বলছি লাটকে আমার বিরুদ্ধে সু করেন। শোনেন, আপনি ছায়ানটকে, আচ্ছা আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য 43 খানা চিঠি ব্রিটিশ রাজকে লিখেছিলেন? আপনি তাকে জাতীয় কবি বলেন, খুব ভালো লাগে। ছায়ানটে আমার নজরুল নাই কেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে জাতীয় কবি আমাকে এটা বলেন না কেন? আপনার ছায়ানটে নজরুল নাই কেন? আচ্ছা এবার আমাকে বলেন, রবীন্দ্রসঙ্গীতের গান গাইতেন কে? আপনি কি ছায়ানটে না, আমি ভাই নজরুল নাই, এটা মিথ্যাচার হয়ে যাবে। ছায়ানটে নজরুল নাই, এটা মিথ্যাচার হয়ে যাবে। চিঠি লেখেনি ছায়ানটে রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রনাথ বিরোধিতা করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সবাই আছে। না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেননি, বঙ্গভঙ্গের বিরোধিতা করেননি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এই দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন, এরকম এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা এমন কিছু নিয়ে আজকে আলোচনা, শোনেন, আমার বাড়ি নওগাঁ,
এরকম আলোচনা মানুষকে করতে গেলে চুষে খাইছে রবীন্দ্রনাথ, সাজাদপুরের মানুষকে চুষে আবারও খাইছে চুষেই খাচ্ছে। রবীন্দ্রনাথ, কুষ্টিয়ার মানুষকে চুষে খাইছে রবীন্দ্রনাথ, চুষে খেয়ে কলকাতায় যে বসে খেয়ে কি ওখানে এখন যে দুধ খান সেই দুধের সমবায়টা রবীন্দ্রনাথ কোনোদিন এই জায়গাটা কে বাংলার দিয়েছে? উন্নতি চায়নি, রবীন্দ্রনাথ কোনদিন এই বাংলার উন্নতি না চায় না না না, বাবা। শাহজাদপুরে যে আপনি এখন দুধ খান, সেই দুধ যে ঢাকার মানুষরা খায়, সেই দুধের হ্যাঁ। যে বাথান এবং সেই যে জায়গাগুলো এই গরিব মানুষদেরকে কে দিয়েছে? কে কার দিয়েছে? জমিদারি থেকে দিয়েছে? কার জমিদারি থেকে দিয়ে গেছে? ভাই এটা আপনি এগুলো মানে তাহলে আরেকটু আগে একটু যান, 1793 থেকে আসেন না কেন ভাই? শোনেন ইতিহাস তো, আপনি হচ্ছে আমার সিনিয়র মানুষ, তাহলে গুরু তো মানুষ। ভাই কিন্তু আপনি আপনি এবার এখন চুপ আদম করলে হবে হওয়া না। থেকে আমরা এখন ইতিহাস তাহলে শুরু আপনি করতে হবে। বলতে হবে যে 1000 বছর থেকে রবীন্দ্রনাথ আসেন, কোনদিন এদেশের আপনি মানুষের 100 ভালো চায়নি ভাই। খ্রিস্টাব্দ থেকে আসেন, না শোনেন, জমিদারি শুধুমাত্র কোনো মোগল আমল থেকে জমিদার, আসলে তো শোনেন, হবে না। মুসলমান শুধু জমিদার বাদে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার আমাকে একটা খিলজির জিনিস কথা বলেন বললে তো, হবে না। আমাকে এটা বলেন, সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিল, রবীন্দ্রনাথ কেন একটা ইউনিভার্সিটি করার জায়গা দিল না? রবীন্দ্রনাথ কেন ইউনিভার্সিটি বিরোধিতা করলো?